খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তোরা যা সিদ্ধান্ত নিবি সেটাই হবে। হঠাৎ কি হলো অনুব্রতর? বীরভূমের কোর কমিটির বৈঠকে একই রূপ কেষ্টর। না ফেরার দেশে কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেন। ভিলেজ পুলিশের বাড়িতেই তৈরি হয় বেআইনি বাজি, বিস্ফোরণে মৃত্যু অষ্টম শ্রেণীর পড়ুয়ার। বিজেপির 4-5 জন প্রথম দিন থেকে সাহায্য করেছে তিলোত্তমার বাবা। আবাসের তালিকায় নাম নেই, ক্ষোভে জয়েন্ট বিডিও সহ প্রধানকে আটকে তালা দিল উত্তেজিত জনতা। আমি ওকে কোরআন পড়তে বলবো, ববির বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া হুমায়ুনের। আমার নাতি কোথায়? নিকিতা গ্রেপ্তারের পরেই 4 বছরের শিশুর খোঁজ শুরু করলেন অতুলের বাবা। আসছে বিস্তারিত খবরে। বীরভূম কোর কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত। দ্বিতীয় ইনিংসে কোর কমিটি নেওয়ার সিদ্ধান্তই হবে চূড়ান্ত, তা মানলেন অনুব্রত মণ্ডল। বৈঠকে কোর কমিটির আহ্বায়ক বলেন, বিকাশ রায়চৌধুরী একথা স্পষ্ট করে দেন। যদিও মিটিংয়ের মধ্যে অনুব্রত মণ্ডল বলেন, আশিস বন্দ্যোপাধ্যায় মিটিং পরিচালনা করবেন, কারণ তিনি জেলার সিনিয়র নেতা। কাজল শেখ শিউরিতে মিটিং করেছেন, যদিও স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানেন না। এদিন কোর কমিটির আহ্বায়ক তথা শিউরির বিধায়ক এই প্রসঙ্গ তুলে বলেন, যদি এমন হয়ে থাকে আপনি এটা সরাসরি বলতে পারেন কাজলকেই, আলোচনায় সমাধান হয়। সাঁইথিয়াতেও একটি অনুষ্ঠানে যোগ দেন কাজল শেখ। স্থানীয় বিধায়ক নীলাবতী সাহা জানেন না। এক্ষেত্রে কাজল শেখ জানান, যারা আয়োজক তারা ডেকেছেন, এক্ষেত্রে তার কিছু করার নেই। কোর কমিটি তা মেনে নেয়। সিদ্ধান্ত হচ্ছে আগামী 1 থেকে 30 জানুয়ারি দল যে কর্মসূচি ডেকেছে তা পালনে জোর দেওয়া হবে। এই নিয়ে 29 জানুয়ারি জেলা কমিটি বৈঠক বসবে। অনুব্রত মণ্ডল এদিন বলেন, তোরা বা তোমরা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এদিন কিছু লিখিত বা মৌখিক অভিযোগ এসেছে। রামপুরহাটে এক টাউন প্রেসিডেন্টকে নিয়ে অভিযোগ। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিঙ্কু সাউ এই অভিযোগ লিখিতভাবে পাঠিয়েছেন। নানাভাবে কাজে সমস্যা করার অভিযোগ। শিক্ষক সংগঠনের হস্তক্ষেপ করছে। তিনি কেন সংগঠনের হস্তক্ষেপ করছেন এবং সেটা মেনে নিচ্ছেন? শিক্ষক সংগঠনের তরফে এই অভিযোগ করেছেন। কে কোথায় যাবে, কি রাজনৈতিক প্রোগ্রাম নেবে, সে বিষয়ে কোর কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। এদিন ফের আলোচনা হয়েছে। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। প্রয়াত কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেন। প্রায় 1 সপ্তাহ আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আইসিইউতে রাখা হয়েছিল তাকে। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 73 বছর। কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখা খানের পুত্র জাকির হোসেন 7 বছর বয়সে তবলা বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। 12 বছর বয়স হওয়ার আগেই ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে শুরু করেন। ভারতীয় ক্লাসিক্যাল এবং আন্তর্জাতিক সঙ্গীতে বড় অবদান রয়েছে জাকির হোসেনের। ভারত ও আন্তর্জাতিক একাধিক সিনেমায় অবদান রয়েছে কিংবদন্তি এই তবলাবাদকের। প্রায় 4 দশক আগে পরিবার নিয়ে সান ফ্রান্সিসকো চলে যান তিনি। সেখানেই বসবাস শুরু করেন। 1988 সালে পদ্মশ্রী সম্মান পান। 2002 সালে পান পদ্মভূষণ। 2023-এ পদ্মবিভূষণ। ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডসও পেয়েছেন তিনি। 7 বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। তার মধ্যে 4 বার এই অ্যাওয়ার্ড পান কিংবদন্তি এই তবলাবাদক। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাব। ফের বিস্ফোরণে মৃত্যু হলো এক কিশোরের। ভিলেজ পুলিশের বাড়িতে তৈরি হয় বাজি, সেই বাজির মজুত করা মশলা থেকেই বিস্ফোরণ, তাতেই মৃত্যু অষ্টম শ্রেণীর এক ছাত্রের। ঘটনাটি ডায়মন্ড হারবারের বারদ্রোনের। অগ্নিদগ্ধ ওই ভিলেজ পুলিশ এবং তার আক্রান্ত আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, যে বাড়িতে বিস্ফোরণ হয় তার পিছনেই মজুদ ছিল বাজির মশলা। বিকেল 5টা নাগাদ বিস্ফোরণ হয়, সেই আগুনে বাড়িতেও আগুন লাগে। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। জানা গিয়েছে, এলাকারই এক যুবক সৌমিত্র নস্কর বাজি তৈরি করতেন। ডায়মন্ড হারবার থানার ভিলেজ পুলিশও সেখানে উপস্থিত হয়। মজুদ মশলাতেই বিস্ফোরণ তাদের প্রাথমিক অনুমান। ঝলসে যায় ওই কিশোর। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরাই তাকে মৃত বলে ঘোষণা করেন। বাজিতে অগ্নিদগ্ধ হয়ে যায় সৌমিত্র এবং তার এক আত্মীয়। পুলিশ প্রশাসনের নাকের ডগায় কিভাবে একজন ভিলেজ পুলিশের বাড়িতে অবৈধভাবে বাজি তৈরি করা হচ্ছে তা নিয়ে চলছে তদন্ত। এই ভিডিওটিতে আমরা 500টি লাইক টার্গেট করেছে। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। জামিন পেয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। 90 দিন অতিক্রান্ত হওয়ার পরেও কেন চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই, সে নিয়ে গতকাল পথে নেমেছিল চিকিৎসক, নাগরিক সমাজ এবং তিলোত্তমার বাবা মা।
শনিবারের পর রবিবারও মেয়ের বিচার চেয়ে পথে তারা। আজ তিলোত্তমার বাড়ির সামনে থেকে পানিহাটি নাগরিক মঞ্চের তরফে একটি প্রতিবাদ মিছিল বেরোয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন তার বাবা মাও। তিলোত্তমার বাবা ফের অভিযোগ করেন, সিবিআইয়ের গাফিলতিতে এই অভিযুক্তরা জামিন পেয়েছে। পাশাপাশি এও জানিয়েছেন, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে। আগামী দিনে নতুন আইনজীবী নেবেন এবং এই লড়াই যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছে ততক্ষণ চালিয়ে যাবেন। এদিন তিলোত্তমার বাবা এও বলেন, বিজেপির 4-5 জন প্রথম দিন থেকেই সাহায্য করেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাও হয়েছে। আর সিবিআই দেশের সর্ববৃহৎ তদন্তকারী সংস্থা, আশা করি তারা ঠিকঠাক কাজ করে সঠিকভাবে চার্জশিট দেবে। আর সিবিআইয়ের উপর আস্থা হারিয়ে কার যাবে? আমি পুলিশের সহযোগিতা পেলাম না, বাধ্য হয়ে কোর্ট সিবিআই এর তদন্ত দিল। এখন তাদের উপর আস্থা হারিয়ে কোথায় যাব? শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। আছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আবাসের তালিকা নিয়ে শোরগোল চলছেই, লাগাতার আসছে দুর্নীতির অভিযোগ। সিংহভাগ ক্ষেত্রেই শাসক নেতাদের কাঠগড়ায় তুলে বিক্ষোভ গ্রামে গ্রামে। তপ্ত হয়েছে রাজনীতির ময়দান, সুর চড়িয়েছে বিজেপি। এবার আবাসের তালিকায় নাম না থাকায় ক্ষোভে জয়েন্ট বিডিও সহ পঞ্চায়েত প্রধানকে তালা বন্ধ করে দিল উন্মত্ত জনতা। চলল দেদার বিক্ষোভ। চাঞ্চল্যকর এই ঘটনা দিনহাটার 1 নম্বর ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিক্ষুব্ধদের অভিযোগ, যোগ্যদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে আবাসের তালিকা থেকে। তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই ক্ষোভ বাড়ছিল। এদিন এই নিয়ে বসেছিল গ্রাম সংসদ সভা, কিন্তু আলোচনা কিছুদূর এগোতে না এগোতেই শুরু হয়ে যায় উত্তেজনা। পঞ্চায়েত অফিসে দেদার ভাঙচুর চালায় গ্রামবাসীরা। জয়েন্ট বিডিও সহ প্রধানকে তালাবন্ধ করে দেয় জনতা। অভিযোগ, অন্যান্য গ্রাম পঞ্চায়েত আবাসের তালিকায় প্রচুর নাম থাকলেও পুটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র 368টাই নাম এসেছে, যার ফলে বাদ পড়েছে বহু যোগ্য। কিন্তু কেন এমনটা হবে, তার কারণ খুঁজছে গ্রামবাসীরা। এদিন এ নিয়ে কথা হয় প্রধান এবং জয়েন্ট বিডিওর সঙ্গে, কিন্তু সমাধান সূত্র না মেলাতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ধনধান্য অডিটোরিয়াম থেকে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বলতে শোনা গিয়েছে, ওপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যা গুরু হবেন সংখ্যালঘুরা। পুরমন্ত্রীর এই মন্তব্যেরই তীব্র বিরোধিতা করেছে বিজেপি। তবে শুধু বিরোধী দলই নয়, ফিরহাদের মন্তব্যের সমর্থন করেননি খোদ তার দলের বিধায়ক হুমায়ুন কবির। তিনি বললেন, ওপরওয়ালা কোন সম্প্রদায়ের মানুষ বেশি পাঠাবেন এ নিয়ে মন্তব্য করা উচিত নয়। বস্তুত হুমায়ুনের সঙ্গে ববির দ্বন্দ্ব আগেই ছিল। যে সময় ভরতপুরের বিধায়ক পুলিশ মন্ত্রী হিসেবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ উত্থাপন করেছিলেন, সেই সময় দাঁড়িয়ে কার্যত ক্ষুব্ধ হন ববি। তাকে বলতে শোনা যায়, যারা এত কথা বলছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নির্বাচনে নামো, তারা জিতে দেখাক, বুঝে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক থেকেই বলিষ্ঠ নেত্রী। পাল্টা হুমায়ুনও সেদিন শুনিয়েছিলেন। খুল্লা রাজ্যের মন্ত্রীর উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, ফিরহাদ হাকিম এত কথা বলছেন, উনি নিজে মুর্শিদাবাদের দায়িত্বে থাকা সত্ত্বেও আমাদের জেলার কোনো সমস্যার সমাধানে গুরুত্বই দেন না। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কথা বলতে এলে আমাদের কথা শুনতে চান না। উনি মাত্র 4 জনকে চেনেন। সঙ্গে এও বলতে শোনা যায়, মুখ্যমন্ত্রী ববি হাকিমকে মুর্শিদাবাদের দায়িত্ব দিলেও তিনি গুরু দায়িত্ব পালন করতে পারেননি। এরপর রবিবার ফিরহাদের সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার মন্তব্য, হাকিম সাহেবের বক্তব্য শুনেছি, এ কথা বলার আগে ভেবেচিন্তে বলা উচিত। উনি বলতে চেয়েছেন, এ রাজ্যে মুসলিম সমাজের মানুষেরা সংখ্যালঘু নয়, সংখ্যাগরিষ্ঠতায় চলে আসবো। আমি ওকে কোরআন পড়তে বলবো। আল্লাহ গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন। উনি এক শব্দে বিশ্বকে যেমন সৃষ্টি করতে পারেন, তেমনি একটি শব্দে বিশ্বকে শেষও করতে পারেন। ভরতপুরের বিধায়ক বলেন, কোন সম্প্রদায়ের মানুষকে বেশি দিন বাঁচিয়ে রাখবেন, কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি উঠাবেন, সেটা উনিই জানেন। এ নিয়ে ভেবেচিন্তে কথা বলা উচিত। হাকিম সাহেব কেন বলেছেন সেটা উনিই বলতে পারবেন। আল্লাহ কাউকে হিন্দু ঘরে পাঠাচ্ছেন, কাউকে ইসলাম ঘরে। কাজেই কার সংখ্যা কোথায় দাঁড়াবে সে নিয়ে কথা বলার অধিকার কোনো মানুষেরই আছে কিনা তা তিনি জানেন না। বেঙ্গালুরুর যুবক অতুল সুভাষকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে রবিবার সকালে তার স্ত্রী নিকিতা সিংহানিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু নিকিতাই নয়, তার মা এবং ভাইকেও হেফাজতে নিয়েছে তদন্তকারীরা। তার গ্রেপ্তারের পরেই অতুলের বাবা পবন মোদি তার নাতির খোঁজ শুরু করেন। তার প্রশ্ন, আমার 4 বছরের নাতি কোথায় আছে? তাকে নিয়ে পরিবার উদ্বিগ্ন বলেও জানান পবন। সংবাদ সংস্থা ANI এর সঙ্গে কথা বলার সময় তিনি জানান, নিকিতা এবং তার পরিবারকে গ্রেপ্তার করা পুলিশকে ধন্যবাদ এই জন্য। তার কথায়, আমরা জানি না ও আমাদের নাতিকে কোথায় লুকিয়ে রেখেছে। আদেও সে বেঁচে আছে নাকি খুন করে ফেলেছে বুঝতে পারছি না। তার সম্পর্কে কিছু জানতে পারছি না। আমাদের নাতিকে আমরা ফেরত চাই। পবনের দাবি, যতক্ষণ পর্যন্ত না বিচার পাচ্ছি ততক্ষণ অতুলের অস্থি জলে ফেলবে না বলে ঠিক করেছে পরিবার। তার কথায়, আমরা ধার্মিক, কিন্তু ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত অতুলের অস্থি বিসর্জন করব না। একই সঙ্গে জৌনপুরের আদালতের বিচারকে দুর্নীতিগ্রস্ত বলেও অভিযোগ করেছেন অতুলের বাবা।
2020 সালে নিকিতা এবং অতুলের একটি পুত্র সন্তান হয়, কিন্তু পাবনের অভিযোগ জন্মের পর থেকেই তারা নাতিকে দেখেননি, কারণ নাতি জন্মের 1 বছর পরেই অতুল এবং নিকিতা আলাদা থাকা শুরু করেন। পাবনের কথায় আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের কাছে অনুরোধ করেছে যাতে আমাদের নাতির সুরক্ষা নিশ্চিত করেন। আমি আমার নাতিকে শুধু একবার ভিডিও কলে দেখতে চাই, তাও অনেক আগে। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খবর শেষ হলো। ধন্যবাদ।